নমস্কার, ইয়োর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 7-এর রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 9-এর কোশ্চেন অ্যান্সারগুলো সলভেশন করবো। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আছে 1 মেঘনা নদীর পূর্ব দিকের এলাকা পরিচিত ছিল। অপশান এ বঙ্গ, অপশান বি সমতট, অপশান সি হরিকেল, অপশান ডি বরেন্দ্র নামে। সঠিকটা হবে অপশান বি সমতট। তারপর 1-2 বাংলায় তুর্কি আক্রমণ ঘটে সেন রাজা। অপশান এ বিজয় সেনের, অপশান বি বল্লাল সেনের, অপশান সি লক্ষণ সেনের, অপশান ডি সামন্ত সেনের আমলে। সঠিকটা হবে অপশান সি লক্ষণ সেনের। তারপর 1-3 খলিফা শব্দটির অর্থ। অপশান এ রাজা, অপশান বি প্রতিনিধি, অপশান সি কর্মচারী, অপশান ডি সেনাপতি। সঠিকটা হচ্ছে অপশান বি প্রতিনিধি। তারপর 1-4 পাল সেন যুগের জিনিস কেনাবেচার জন্য। অপশান এ কড়ি, অপশান বি টাকা, অপশান সি পয়সা, অপশান ডি সোনা ব্যবহৃত হতো। সঠিকটা হবে অপশান এ কড়ি। তারপর 1-5 রামচরিত কাব্য রচনা করেন। অপশান এ রামপাল, অপশান বি প্রথম মহিপাল, অপশান সি সন্ধ্যাকর নন্দী, অপশান ডি ধর্মপাল। সঠিকটা হচ্ছে অপশান সি সন্ধ্যাকর নন্দী। তারপর 1-6 দক্ষিণ ভারতের বণিকদের বলা হতো। অপশান এ নগরম, অপশান বি নাড়ু, অপশান সি চেট্টি, অপশান ডি রাজা। সঠিকটা হচ্ছে অপশান সি চেট্টি। তারপর 2-1 চোল রাজ্যকে প্রতিষ্ঠা করেন। উত্তরটা হচ্ছে বিজয়ালয়। তারপর 2-2 আইন ই আকবরী গ্রন্থের রচয়িতাকে। উত্তরটা হচ্ছে আবুল ফজল। তারপর 2-3 কাদের হাত ধরে আদি বাংলা ভাষার বিকাশ ঘটেছিল। উত্তরটা হচ্ছে বৌদ্ধ সিদ্ধাচার্যদের হাত ধরে। তারপর 2-4 অ্যাঙ্কর ভাট মন্দিরটি কোথায় অবস্থিত। উত্তরটা হচ্ছে ইন্দোনেশিয়ায়। তারপরে হচ্ছে 3-1 ত্রিশক্তি সংগ্রাম বলতে কি বোঝায়। কনৌজকে আদিমধ্যযুগে উত্তর ভারতের রাজধানী বা প্রধান রাজনৈতিক ভোটকেন্দ্র মনে করা হতো, কারণ কনৌজ থেকেই গাঙ্গে উপত্যকা নিয়ন্ত্রিত হতো। হর্ষবর্ধনের মৃত্যুর পর উত্তর ভারতে প্রাধান্য স্থাপনের উদ্দেশ্যে বাংলার পাল, মালবের গুর্জর প্রতিহার এবং দাক্ষিণাত্যে রাষ্ট্রকূট বংশ কনৌজ দখলের জন্য লড়াই করেছিল। এই লড়াই ইতিহাসে ত্রিশক্তি সংগ্রাম বা ত্রিমুখী লড়াই নামে পরিচিত। এর অথবা প্রথম খলিফা কে ছিলেন। মোহাম্মদ ঘুরি কবে মারা যান। প্রথম খলিফা ছিলেন আবু বকর। মোহাম্মদ ঘুরি মারা যান হচ্ছে 1206 খ্রিস্টাব্দে। তারপর 3-2 পাল শাসনের তুলনায় সেন শাসন কেন বাংলায় কম দিন স্থায়ী হয়েছিল বলে তোমার মনে হয়। বাংলায় পাল এবং সেন শাসনকালের সংক্ষেপে তুলনা করা যেতে পারে। 400 বছরের বেশি স্থায়ী পাল শাসন বাংলার সমাজে যেভাবে শেকড় গেড়েছিল, 100 বছরের বেশি সময় স্থায়ী সেন শাসন তা পারেনি। গোপাল যখন রাজা হয়েছিল তখন তার পেছনে জনসমর্থন ছিল। বিজয় সেন এমন কোনো জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসেননি। পাল শাসকেরা যেভাবে বাংলার সমাজে নিজেদের শাসনকে গ্রহণযোগ্য করে তুলতে পেরেছিলেন, সেন শাসকরা তা পারেননি। শিক্ষা দীক্ষায়, ধর্মচর্চায়, শিল্পকলায় পাল যুগ অনেক এগিয়ে ছিল। এর অথবা গৌড় বলতে বাংলার কোন অঞ্চলকে বোঝায়। গৌড়তন্ত্র বলতে কি বোঝায়। গৌড় প্রাচীন এবং মধ্যযুগের বাংলার গৌড় ছিল গুরুত্বপূর্ণ অঞ্চল। গৌড় বলতে একটি জনগোষ্ঠীকেও বোঝানো হতো। বরাহমিহিরের খ্রিস্টীয় 6ষ্ঠ শতক রচনা অনুযায়ী মুর্শিদাবাদ, বীরভূম এবং বর্ধমান জেলার পশ্চিম ভাগ নিয়ে তৈরি হয়েছিল সেকালের গৌড়। সাধারণ ধারণা, কেউ কেউ মনে করেন শশাঙ্কের রাজত্বকালে গৌড়ে গড়ে ওঠা শাসন ব্যবস্থাকে গৌড়তন্ত্র বলে। গ্রামের স্থানীয় লোকের পরিবর্তে এই আমলে রাজ্যের কর্মচারী বা আমলারা স্থানীয় বা আঞ্চলিক প্রশাসন চালাতে থাকে। শশাঙ্কের গড়া গৌড়ের রাজতন্ত্র বিষয়ে ডক্টর নিহাররঞ্জন রায় বলেছেন, এই রাজতন্ত্র আসলে গৌড়তন্ত্র। বৌদ্ধ গ্রন্থের বর্ণিত ধারণা, শশাঙ্কের মৃত্যুর পর বাংলায় চরম অরাজকতা চলতে থাকে। দুর্বলের ওপর সবলের অত্যাচার, গুপ্ত হত্যা, গৃহযুদ্ধ বাংলাকে প্রায় অচল করে দেয়। আর্য মঞ্জুশ্রী মূলকল্প নামে বৌদ্ধ গ্রন্থ থেকে জানা যায় যে বাংলায় এই অরাজকতাকে উত্তর ভারতে গৌড়তন্ত্র বা গৌড় দেশের নিয়ম বলে ব্যঙ্গ করা হতো। তারপর 4-2 দক্ষিণ ভারতের কৃষিতে জলসেচ ব্যবস্থা কীরকম ছিল। ভারতের রাজশক্তিগুলি বহু মন্দির তৈরি করেছিল। সেগুলি শুধুমাত্র পুজোর জন্যই ব্যবহৃত হতো না। তাঞ্জোর এবং গঙ্গাইকোন্ড চোলপুরমে চোল শাসক রাজরাজ এবং রাজেন্দ্রর সময় 2টি অসাধারণ সুন্দর মন্দির তৈরি হয়। মন্দির ঘিরে লোকালয় এবং শিল্পীদের বসবাস গড়ে উঠত। মন্দির কর্তৃপক্ষকে রাজা, ব্যবসায়ী, অভিজাতরা নিষ্কর জমি দান করতেন। সেই জমির ফসল মন্দিরের সঙ্গে যুক্ত মানুষজনের জীবনযাপনের জন্য লেগে যেত। পুরোহিত, মালাকার, রাঁধুনি, গায়ক, নর্তক, নর্তকী প্রমুখ মন্দির চত্বরে থাকত। চোল রাজ্যের ব্রোঞ্জ হস্তশিল্প খুব
বিখ্যাত ছিল। তামিলনাড়ু অঞ্চলে কাবেরী এবং তার শাখা নদীগুলি থেকে খাল কেটে সেচ ব্যবস্থার উন্নতি করা হয়, ফলে কৃষি উৎপাদন বাড়ে। কোথাও বছরে দুবার ফসল ফলানো সম্ভব হয়। এখানে সেচের সুযোগ কম ছিল, সেখানে বৃষ্টির জল ধরে রাখার জন্য পুকুর বিল কাটা হতো। কোথাও কুয়োর ব্যবস্থাও ছিল। 4-2 অথবা চর্যাপদ কি? কে চর্যাপদের পুঁথি উদ্ধার করেন? চর্যাপদের রচয়িতা কারা? অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে লেখা বৌদ্ধ সিদ্ধাচার্যদের কবিতা ও গানের সংকলনকে চর্যাপদ বলে। বাংলা ভাষার নিদর্শন। আদি বাংলা ভাষার নিদর্শন হলো চর্যাপদ। চর্যাপদ উদ্ধার। আচার্য হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে চর্যাপদ উদ্ধার করে আনেন। তারপর 5-1 শশাঙ্কের সঙ্গে বৌদ্ধদের সম্পর্ক কেমন ছিল সে বিষয়ে তোমার মতামত দাও। বাণভট্ট, হিউয়েন-সাং প্রমুখ শশাঙ্ককে বৌদ্ধ বিদ্বেষী বলে চিহ্নিত করলেও অনেক ইতিহাসবিদ এটিকে অতিরঞ্জন বলে মনে করেন। শশাঙ্ক ও বৌদ্ধ সম্পর্ক। শশাঙ্কের ধর্ম। শশাঙ্ক ছিলেন শিবের উপাসক অর্থাৎ শৈব। বৌদ্ধ বিদ্বেষের অভিযোগ। বাণভট্ট, হিউয়েন-সাং ও বিভিন্ন বৌদ্ধ ধর্মগ্রন্থে শশাঙ্ককে বৌদ্ধ ধর্ম বিদ্বেষী বলে বর্ণনা করা হয়েছে। হর্ষবর্ধনের সভাকবি বাণভট্ট শশাঙ্ককে গৌরাধর ও গৌড়ভুজঙ্গ আখ্যা দিয়েছেন। তার বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে যে তিনি বহু বৌদ্ধ ভিক্ষুকে হত্যা করেন। অনেক বৌদ্ধ স্মারকও তিনি ধ্বংস করেন। অতিরঞ্জিত অভিযোগ। শশাঙ্কের বিরুদ্ধে বৌদ্ধ বিদ্বেষের যে অভিযোগ রয়েছে তা অতিরঞ্জিত বলে মনে হয়, কারণ হিউয়েন-সাং শশাঙ্কের রাজত্বকালে কয়েক বছর পর কর্ণ-সুবর্ণের উপকণ্ঠে রক্তমৃত্তিকা বৌদ্ধবিহারের সমৃদ্ধি দেখতে পেয়েছিলেন। শশাঙ্কের মৃত্যুর 50 বছর পর চীনা পর্যটক ইত-সিং বাংলায় এসে বৌদ্ধ ধর্মের জনপ্রিয়তা লক্ষ্য করেছিলেন। শশাঙ্ক যদি চরম বৌদ্ধ বিদ্বেষী হতেন তবে এমনটা দেখা যেত না। ডক্টর রমেশচন্দ্র মজুমদার এবং ডক্টর রমাপ্রসাদ চন্দ্র এই সিদ্ধান্তে এসেছেন যে অনুগ্রহভাজন হিউয়েন-সাং ও বাণভট্ট স্বভাবতই শশাঙ্ক বিদ্বেষী ছিলেন, সুতরাং তারা অযথা শশাঙ্কের চরিত্রকে কালিমালিপ্ত করতে চেয়েছেন। 5-1 অথবা মাৎসান্যায় বলতে কি বোঝায়? শশাঙ্কের মৃত্যুর পর খ্রিস্টীয় 7ম শতকের মধ্যভাগ থেকে 8ম শতকের মধ্যভাগ পর্যন্ত 450 থেকে 750 খ্রিস্টাব্দ প্রায় 100 বছর বাংলায় যে রাজনৈতিক বিশৃঙ্খলা ও সামাজিক অনাচার দেখা দেয় সেই অবস্থাকে মাৎসান্যায় বলা হয়। মাৎসান্যায় উৎস। মাৎসান্যায় শব্দের উল্লেখ পাওয়া যায় বিখ্যাত তিব্বতী ইতিহাসবিদ লামা তারানাথের বর্ণনায় এবং কৌটিল্যের অর্থশাস্ত্রে। এর পাশাপাশি বৌদ্ধ গ্রন্থ আর্য মঞ্জুশ্রী মূলকল্প থেকে এই সময়ের বাংলার দুর্দশার কথা জানা যায়। স্বরূপ, প্রকৃতপক্ষে মাৎসান্যায় বলতে দেশে অরাজক অবস্থা বা স্থায়ী রাজার অভাবকে বোঝানো হয়। মাৎসান্যায় শব্দটির আক্ষরিক অর্থ হিসেবে মাছের মতো আচরণকে বোঝায়। পুকুরের মাছ যেমন সুযোগ পেলে ছোট মাছকে গিলে খায়, ঠিক তেমনি শশাঙ্কের মৃত্যুর পর বাংলায় শক্তিশালী বিত্তবান পুরুষেরা দুর্বল ও অসহায়দের সর্বস্ব আত্মসাৎ করত। এই অবস্থাই হলো প্রকৃতরূপে মাৎসান্যায়। পটভূমি: শক্তিশালী রাজতন্ত্রের পতনের পর গৃহবিবাদ, রাজবংশের দ্রুত পরিবর্তন ও ছোট ছোট প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা প্রভৃতি ছিল বাংলার সমকালীন চিত্র। ওই সময় বিভিন্ন ক্ষত্রিয়, ব্রাহ্মণ, বণিক, সম্ভ্রান্ত লোকেরা ইচ্ছেমতো নিজ এলাকা শাসন করতেন। প্রকৃতপক্ষে বাংলায় কোনো কেন্দ্রীয় শাসক ছিল না। রাজনৈতিক অনৈক্য ও বিশৃঙ্খলার সুযোগ নিয়ে বিভিন্ন বৈদেশিক রাজন্যবর্গ এই সময় বারবার বাংলাদেশ আক্রমণ করতে থাকেন। মাৎসান্যায়ের অবসান: মাৎসান্যায়ের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বাংলার গণ্যমান্য মানুষজন কীর্তিপুঞ্জ 8ম শতকের মধ্যভাগে আনুমানিক 750 খ্রিস্টাব্দ সামন্তরাজ গোপালকে বাংলার সিংহাসনে বসান। গোপাল কঠোর হাতে মাৎসান্যায়ের অবসান ঘটান এবং ওই সময় থেকেই বাংলায় পাল বংশের সূচনা ঘটে। মন্তব্য: মাৎসান্যায়ের অবসানের সঙ্গে সঙ্গে জোর যার মুলুক তার এই অবস্থার অবসান হয়, সমাজে শান্তি ফিরে আসে। 5-2 শিক্ষা প্রসারে নালন্দা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা সম্পর্কে লেখো। ভূমিকা: প্রাচীন ভারতের শিক্ষাকেন্দ্রগুলির মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ ছিল নালন্দা বিশ্ববিদ্যালয়। দক্ষিণ বিহারের রাজগৃহের কাছে বিশ্ববিদ্যালয়টি অবস্থিত ছিল। নালন্দা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিকাঠামো:
ভর্তির নিয়ম। নালন্দা বিশ্ববিদ্যালয়ে দেশ বিদেশের বহু ছাত্র পড়াশোনার জন্য ভর্তি হতো। এখানে কঠিন প্রবেশিকা পরীক্ষা উত্তীর্ণ ছাত্ররাই কেবল পড়াশোনার সুযোগ পেত। পাঠ্য বিষয়: বিশ্ববিদ্যালয়টিতে বৌদ্ধ ধর্ম ও দর্শনের বিভিন্ন শাখা, বেদ, সাংখ্য ও যোগ দর্শন, যুক্তিবিদ্যা, গণিত, জ্যোতির্বিদ্যা ও চিকিৎসাশাস্ত্র পড়ানো হতো। শিক্ষক: বিদ্যালয়টি 10,000 ছাত্রকে পড়ানোর জন্য ছিলেন 1500 জন বিশেষজ্ঞ অধ্যাপক। হর্ষবর্ধনের রাজত্বকালে এখানকার অধ্যক্ষ ছিলেন বাঙালি পণ্ডিত শীলভদ্র। এই আবাসিক বিশ্ববিদ্যালয়টিতে পড়ার ঘর, খাবার ঘর, শোবার ঘর ও বিশাল গ্রন্থাগারের সুবন্দোবস্ত ছিল। আন্তর্জাতিক গুরুত্ব: দেশের রাজা ও ধনী ব্যক্তিদের অর্থে পরিচালিত 100 কক্ষ বিশিষ্ট আর কোথাও ছিল না। মধ্য এশিয়া, তিব্বত, চীন, সিংহল সহ বিভিন্ন দেশ থেকে ছাত্র ও শিক্ষকরা পড়াশোনা ও অধ্যাপনা করার জন্য এখানে আসতেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দিও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে ভিডিওর ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন হয়ে যাও এই সমস্ত ফ্রি কোশ্চেন অ্যান্সার সলভেশনের পিডিএফ এবং বিভিন্ন সাজেশনের পিডিএফগুলো কালেকশান করার জন্যে। আর এই ছিল তোমাদের ক্লাস 7-এর ফার্স্ট সামেটিভের রায়ান মার্টিন এর মডেল 1 থেকে 9 এর আমরা ক্লাস 7-এর রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল 9-এর কোশ্চেন অ্যান্সারগুলো সলভ করেছি। তো বাকি মডেল কোশ্চেন অ্যান্সারগুলো সলভেশনের ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে দেখবে এই ভিডিওর ডিসক্রিপশানে ক্লাস 7 হিস্ট্রির বলে একটা প্লেলিস্ট করা আছে, তার লিঙ্ক দেওয়া আছে। এছাড়াও তোমরা আমাদের সার্চ দিয়ে ক্লাস 7 হিস্ট্রি লিখলেও সেই প্লেলিস্টটা পেয়ে যেতে পারো। এর মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।